রাবেয়া বেগম ছেলে সুজন ও রিমিকে সাথে নিয়ে কাজের বুয়ার কাছে এসে বলল, মালেহা তুমি কি আমাদের সাথে যাবে অনুষ্ঠানে? যদি আমাদের সাথে যাও তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে মুখের মেকআপ খুলে তাড়াতাড়ি আসো। কাজের বুয়া মালেহা রাবেয়া বেগমকে বলল, ম্যাডাম আমি যাব না, আমি অনুষ্ঠান পছন্দ করি না। তাছাড়া আমি আপনাকে প্রথমেই বলেছি আপনার বাসার কাজ করলে আমি কখনো আমার চেহারা দেখাবো না। আজকে 2 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার চেহারা দেখতে পারেননি, আর অনুষ্ঠানে গিয়ে আমার চেহারা দেখাতে চাই না। আমি যাব না, আপনারা চলে যান। সুজন মাকে বলল, মা তোমার এমন কি ক্ষতি হয়ে যাবে ওরে আমাদের সাথে না নিয়ে গেলে? রিমি ভাইকে বলল, তুমি একেবারেই ঠিক বলেছো, মা এমনিতে একটু বেশি করে ফেলে। মা সুজনকে বলল, অনুষ্ঠানে তোরা যা, আমি যাব না, আর আমি গেলে তোদের দুজন থেকে একজনের বাসায় থাকতে হবে। রিমি বলল, আমি সাথে যাব। ভাইয়া তুমি বাসায় থাকো। সুজন মনে মনে বলল, বাসায় থাকলে আমার দিকে লাভ হবে, বাসায় ফাঁকা থাকলে আমি মালিহাকে কাছে পাবো। মা সুজনকে বলল, কি হলো, চুপ হয়ে কি ভাবছিস? সুজন বলল, ঠিক আছে আমি বাসায় আছি, তোমরা যাও। এই বলে সুজন তার রুমে চলে গেল। মা ও রিমি অনুষ্ঠানে চলে গেল। অন্যদিকে কাজের বুয়া মালেহা বাসার সম্পূর্ণ কাজ সেরে তার রুমে চলে গেল। সুজন তার রুমে বসে নিজে নিজে বলল, মা তো এখন আর আসবে না, আমি এখন মালেহার রুমে গিয়ে দেখি ও কি করে। যদি কাছে আনতে পারি তাহলে দীর্ঘদিন বিয়ে না করেই থাকতে পারবো। এই বলে তার বিছানা থেকে উঠে মালেহার রুমের দরজার সামনে গেল। মালেহা দরজা বন্ধ করে জায়নামাজে বসে তসবিহ নিয়ে জিকির করছে। অন্যদিকে দরজায় টোকা দিতে মালেহা চমকে গেল। সুজন চুপচাপ দরজা টোকাতে লাগলো। মালেহা বসা থেকে বলল, কে? কথা না বলে দরজায় ঠকঠক করছেন কেন? সুজন বলল, আমি সুজন, দরজা খোলো। মালেহা বলল, আপনার মা এসেছে নাকি? সুজন বলল, আসেনি, আসতে দেরি আছে। মালেহা বলল, আমি খুলতে পারবো না, আপনার মা আসার পরই দরজা খুলবো, আর ততক্ষণে বাহিরে থাকুন। এই বলে জিকির করতে লাগলো। সুজন বাহিরে দাঁড়িয়ে বিরক্ত হয়ে নিজে নিজে বলল, শালার যেই মেয়ের জন্য আমি অনুষ্ঠানে যাইনি সেই মেয়ে দরজা খুলছে না, এখন কি করি? আমি মনে করেছি বাসায় থাকতে অন্তত পক্ষে মেয়েটার সাথে সময় কাটাতে পারবো, আর মনে মনে যা ভাবছি তা হলো না। আমিও দেখি আমার হাত থেকে মেয়েটা কিভাবে বাঁচে। আজকের পর থেকে প্রথম টার্গেট তুমি, তোমাকে চাই আমি, বিবাহ বন্ধনে নয়, চাহিদার বন্ধনে। এই বলে তার রুমে চলে গেল। এদিকে মালেহা জায়নামাজে বসে হাত তুলে ধরা আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, সমস্ত বিপদ আপদ থেকে দূরে রাখো, আমি তোমার ইসলাম শরীয়ত মতো চলার তৌফিক দান করো। আল্লাহ আমি এই লোকের মনের অবস্থা বুঝতে পেরেছি, লোকটা কি করতে চাচ্ছে। আল্লাহ সেই লোকটাকে তুমি বোঝার তৌফিক দান করো এবং হেদায়েত দান করো। রাবেয়া বেগম ও রিমি অনুষ্ঠান শেষ করে বাসায় ঢুকবে, এর মধ্যে সামনে পড়ল সুজন। মা সুজনকে বলল, কি হলো, তুই কোথায় যাচ্ছিস? আর মালেহা কোথায়? সুজন বলল, আমি জানি না কি মালেহা কোথায়, তাছাড়া ওর দায়িত্ব আমি নিয়েছি নাকি? মা বলল, এমন করে কথা বলছিস কেন? তুই আছিস তাই আমি চিন্তা ছাড়া অনুষ্ঠানে গেছি, আর তুই বলছিস কিছুই জানিস না। দুজনে কি ঝগড়া করেছিস নাকি? সুজন বলল, ঝগড়া কোত্থেকে করব, তোমরা যাওয়ার পর থেকে কাছেও পাইনি, আর এত কিছু বলতে পারবো না বলেই বাহিরে চলে গেল। তারপর মা ও রিমি বাসায় ঢুকে পড়ল। রাবেয়া বেগম কাজের বুয়া মালেহার দরজার সামনে গিয়ে দরজা ঠকঠক করতে লাগলো। মালেহা বলল, কি হয়েছে আপনার? আপনি আমাকে এভাবে বিরক্ত করছেন কেন? রাবেয়া বেগম উত্তরে বলল, কই তোমাকে কে আবার বিরক্ত করেছে? দরজা খোলো, আমি তোমার ম্যাডাম। মালেহা দরজা খুলে দিয়ে বলল, ও আপনি এসেছেন, আমি মনে করেছি অন্য কেউ। আচ্ছা বলো তোমাকে কে বিরক্ত করেছে, একদম সত্যি কথা বলবে। মালেহা বলল, কই কেউ না তো, এমনিতেই বললাম। আচ্ছা ঠিক আছে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। একটা কথা বলো তো, কি করলে তোমার চেহারাটা আমি দেখতে পারবো? আমি একজন মেয়ে মানুষ হওয়ার পরও অন্য একটা মেয়ে মানুষের চেহারা দেখতে পাচ্ছি না আজকে 2 মাস। মালেহা বলল, সময় হলেই দেখতে পারবেন ম্যাডাম, আমি যে ঘরে পুরুষ মানুষ থাকে সেই ঘরে পর্দা করে চলি। রাবেয়া বেগম বলল, আচ্ছা ঠিক আছে, আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো। মালেহা ঠিক আছে বলে চা বানাতে গেল। রাবেয়া বেগম সোফায় বসে মোবাইলে কথা বলছে। মালেহা 1 কাপ চা নিয়ে এসে ম্যাডামকে ইশারা দিয়ে বলল, আপনার চা। রাবেয়া বেগম মোবাইলে কথা বলছে, অন্যদিকে ইশারা দিয়ে বলল, টেবিলে রেখে চলে যাও। মালেহা চায়ের কাপ টেবিলে রেখে ওখান থেকে এসে আড়াল হয়ে রাবেয়া বেগমের সব কথা শুনতে লাগলো। রাবেয়া বেগম বলল, আপনি তো ভালো করে জানেন আমি আমার ছেলেকে বিয়ে দেব বড় লোকের মেয়ের সাথে। মেয়ের বাবা অনেক টাকাওয়ালা হতে হবে, যেমন আমাদের মতো। আর মাশাআল্লাহ আপনারা তো দেখেছেন আমার ছেলেকে, কত হ্যান্ডসাম এবং সুন্দর ছেলে। এত হ্যান্ডসাম এবং সুন্দর ছেলে কোথাও পাবেন কিনা আমার সন্দেহ আছে। আর ঘটক সাহেব কথা শুনেন, মেয়ে কিন্তু লম্বা লাগবে, সুন্দরের দিক থেকে তো বলতে হবে না। আমরা যেখানে আছি মহল্লার বাঁচা হতে হবে। ঠিক আছে রাখছি। মালেহা সব কথা শোনার পর মনে মনে বলল, আহা দুনিয়ার জন্য কত ভালোবাসা, কত আনন্দ, কিন্তু একবারও চিন্তা করলো না এখানে আনন্দ ফুর্তি করার পরে মৃত্যু হলে কি করবে, আখিরাতে কিভাবে জবাব দেবে। এই বলে চলে গেল। পরের দিন মালেহা দরজা লক না করে মুখের
পর্দা খুলে নামাজ পড়ে মোনাজাত করছে, আল্লাহ তুমি আমাকে এমন একটি ঘরের বউ বানাও আমি যেন আখেরাতে সুন্দরভাবে জবাব দিতে পারি। আমি এই দুনিয়াকে বড় মনে করি না, বড় মনে করি পরকালকে। এর মধ্যে দরজা খুলে ঢুকে পড়ল রাবিয়া বেগম। রাবিয়া বেগম মালিহার চেহারা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলল, এটা কাজের বুয়া নাকি পরী? কিছুই তো বুঝতে পারছি না, আমি কি স্বপ্নে আছি নাকি বাস্তবে দেখছি। মালেহা মোনাজাত করে সামনে তাকাতে দেখতে পেল তার ম্যাডামকে। ম্যাডামকে দেখে চমকে গিয়ে বলল, ম্যাডাম আপনি আমার রুমে কেন এসেছেন বলেন। বলেই মুখে কাপড় দিতে রাবিয়া বেগম বলল, দাঁড়াও, মুখে একদম কাপড় দেবে না, আমি তোমার সাথে একটু কথা বলবো। মালেহা থেমে গিয়ে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন, না হলে আপনার ছেলে বা অন্য কেউ ঢুকে পড়বে। রাবিয়া বেগম একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসলে তুমি অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে আমি আর কখনো দেখিনি। আমি প্রথমে তোমার চোখ দেখে বুঝতে পেরেছিলাম তুমি যে এতটা সুন্দর হবে। খুব ইচ্ছে করছিল তোমার মুখটা খুলে তোমার চেহারাটা দেখব, কিন্তু তুমি সুযোগ করে দাওনি। মালেহা বলল, আমার মা বাবা ও ভাই বোনের পরে আমার চেহারা আপনিই দেখেছেন, এর আগে আর কেউ দেখেনি। আচ্ছা ভালো কথা, সুজন ভাইয়ের জন্য তো মেয়ে দেখছেন, ওনার জন্য মেয়ে ঠিক হয়েছে? রাবিয়া বেগম অবাক দৃষ্টিতে তাকে বলল, এই মুহূর্ত থেকে আর মেয়ে দেখা হবে না, কোনো মেয়ের বাসায়ও যাব না। আমি পাওয়ারটা পেয়ে গেছি। আমি এতদিন পর্যন্ত একটা মেয়ে খুঁজছিলাম ঠিক তোমার মতো, কিন্তু শেষ পর্যন্ত পেয়ে গেলাম, সেটা হচ্ছে তুমি। মালেহা বলল, কাজের বুয়া কখনো কোটিপতির বউ হতে পারে না। আপনারা কোটিপতি, আপনার ছেলের জন্য বউ আনবেন কোটিপতির মেয়ে দেখে, আমি সামান্য কাজের বুয়া, ফকিরের মেয়ে। রাবিয়া বেগম বলল, তোমার সাথে আর কোনো কথা নেই, তুমি আমার বৌমা এখন থেকে। আগে সুজনকে বলি তোমার কথা। এই বলে খুশি হয়ে ছেলের কাছে গেল। রিমি মাকে বলল, মা তুমি এসব কি বলছো? সামান্য কাজের বউ আমার ভাইয়ের বউ হবে? সুজন মাকে বলল, মা এসব কিন্তু আমি মানি না, মানবো না। তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, আর কাজের মেয়ের স্বভাব কতটুকু হতে পারে আমার ভালো করে জানা আছে। মা বলল, দুজনে আরেকটা কথাও বলবি না, যদি আর কোনো কথা বলিস তাহলে তোরা এই বাড়িতেই থাকবি। আমি আর মালেহা এই বাসা ছেড়ে সোজা অন্য একটা বাসা নিয়ে থাকবো। মালেহা কত ভালো, কত সুন্দর, কতটা ধার্মিক আমি সরাসরি না দেখলে কখনোই বুঝতাম না। রিমি বলল, মা আমি এখনো পর্যন্ত ওকে দেখিনি, কিভাবে বিশ্বাস করবো ওর সব আচরণ? সুজন বলল, হ্যাঁ আমিও দেখিনি। মা মালেহাকে ডাক দিয়ে বলল, মা মালেহা তুমি একটু মুখের পর্দা খুলে এদিকে এসো তো, এখন বুঝতে পারবি ও আসলে। রিমি বলল, দেখা যাবে, তুমি কি দেখে পাগল হয়ে গেছো? মালেহা এসে সালাম দিয়ে বলল, কেন ডেকেছেন আমাকে? সুজন ও রিমি মালেহাকে দেখে অবাক হয়ে গেল। সুজন রিমিকে বলল, মা তো আসলেই ঠিক কথা বলেছে, এত সুন্দর আগে তো জানতাম না। ভাইয়া আমিও তো বিশ্বাস করিনি মায়ের কথা, আসলে তো উনি পরীর মতো। সুজন বলল, আমি রাজি আছি মা বিয়ে করতে। রিমি বলল, আমিও আছি রাজি। রাবিয়া বেগম মালেহাকে বলল, মা তোমাকে বলেছিলাম না সবাই রাজি হবে, এখন তুমি কি বলো? মালেহা বলল, আমার শর্ত ছাড়া আপনারা কিভাবে রাজি হলেন? আগে আমার শর্তগুলো শুনতে হবে, তারপর রাজি হলে পরে দেখা যাবে। সুজন বলল, কি শর্ত বলো? তোমার সব শর্তে আমি রাজি থাকতে বাধ্য হব। মালেহা বলল, আমার প্রথম শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে রোজা ও যাকাত আদায় করতে হবে, আর তৃতীয় শর্ত ধনী গরিব সবাইকে সমান চোখে দেখতে হবে, এবং কোনো অশ্লীল অনুষ্ঠান বা ইসলামে জায়েজ নেই, ওই ধরনের কোনো কাজে যাওয়া যাবে না। এই বাসায় সবার পর্দা করতে হবে। যদি আমার কথায় রাজি থাকেন তাহলে বলতে পারেন। তিনজনে খুশি হয়ে সুজন বলল, আমি রাজি আছি। আমি এতদিন ধরে তোমার মতো একজন সুন্দর মেয়ে খুঁজছিলাম এবং পর্দাশীল, আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেলাম। রিমি বলল, আলহামদুলিল্লাহ আমিও রাজি আছি। মা বলল, তুমি এদিকে এসো মা, তোমাকে আমি দোয়া করে দেই। মালেহা এসে মাকে সালাম করে নিল। সবাই খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর রিমি বলল, ভাইয়া তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।